দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে এক ব্যক্তি তিনটি ভিন্ন স্কিমে 6 বছর, 10 বছর এবং 12 বছরের জন্য যথাক্রমে 10%, 12% এবং 15% হারে বিনিয়োগ করে। প্রতিটি স্কিম সম্পূর্ণ হওয়ার পর সে সমান পরিমাণ সুদ পায়। তাহলে বিনিয়োগের অনুপাত কত? তাই তো? তাহলে সিম্পল, খুব বেশি মানে জটিল ব্যাপার নেই, মানে খুব ইজিলি এটা সলভ করা যাবে, আর উত্তর করেওছো। ঠিক আছে। আচ্ছা, প্রীতির কি এটা হয়েছে? প্রীতি করতে পেরেছে অঙ্কটা? হ্যাঁ, এটা ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, সবগুলো করে দেবো না, যেটা যেটা তোমরা বলবে বলো, সেগুলো আমি করে দিচ্ছি, না হলে সবগুলোই করে দেবো। সবগুলি হোক না স্যার। ঠিক আছে, তাহলে প্রথমটা এটা বলেছে যে কি ভিন্ন স্কিমে, এবার এখানে আমাদের সুদটা বলেছে সেম হবে প্রত্যেকে, তাহলে সুদগুলো আমরা সমান করে দেবো। ভিন্ন স্কিম, এবার বিনিয়োগগুলো আমরা জানি না, মনে করি এক্স ওয়াই জেড, তাই তো? তাহলে যেখানে এক্স টাকা বিনিয়োগ করেছে সেখান থেকে সুদ কত? এক্স ইন্টু সুদের হার 10/100, কত বছর? 6 বছর। ভেরি গুড। তাহলে সমান সমান কি ওয়াই ইন্টু 12/100 ইন্টু 10 বছর সমান জেড ইন্টু 15/100 ইন্টু 12 বছর। তাহলে সবগুলো কি হচ্ছে? সমান হচ্ছে। এখান থেকে আমরা প্রথম দুটো থেকে এক্স আর ওয়াই এর অনুপাত বের করব। মানে এই যে ইকুয়েশনটা আছে, এইটা থেকে প্রথমে এক্স আর ওয়াই এর অনুপাত বের করব, তারপর ওয়াই আর জেড এর অনুপাত আমরা বের করব। ব্যাস, তাহলে আমাদের এখান থেকে দুটো অনুপাত করলে, দুটো অনুপাত আমরা যখন বের করব, বের করার পরে দুটোকে সমান করে দিলেই, মানে জয়েন করে দিলেই এরা সঙ্গে সঙ্গে সমান হয়ে যাবে। প্রথমে এক্স আর ওয়াই এর অনুপাত এখান থেকে এক্স ইস টু ওয়াই বের করব, তারপর ওয়াই আর জেড বের করলে ওয়াই আর জেড এর আমরা অনুপাত বের করে নিতে পারবো। ব্যাস, খুবই সিম্পল ব্যাপার, করতে গিয়ে কিছু ভুল করে ফেলেছো। যাই হোক, তাহলে প্রথমটা কি হবে? যদি রেশিও করি তাহলে কত হচ্ছে? 60x/100 সমান 120y/100। সিম্পলি আমরা দেখে বুঝে যাচ্ছি x/y সমান কত? 2:1, কারণ 100 কেটে গেল, 60 2 120 পেয়ে গেলাম। আর এদিকে কত হচ্ছে? 120y/100 সমান 12 15, 12 5 180। 180 z/100। তাহলে এখান থেকে y/z সমান কত? তোমার 18/12, মানে হচ্ছে তোমার 3/2, তাই তো? 6 3 18, 6 2 12, 3/2। ব্যাস, দুটোকে এবার আমি সমান করে দিলাম। ওয়াই এখানে 1 আছে, এখানে 3 আছে, তাহলে এটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 6/3। তাহলে সিম্পলি এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কত হচ্ছে? 6:3:2। খুবই সহজ, খুবই সিম্পল এবং খুব সহজে আমরা করে নিতে পারবো, তাই তো? প্রথমেরটা খুব সহজ ছিল। দ্বিতীয়টা কি বলেছে? 2379 টাকা 3 ভাগে এমন ভাবে ভাগ করো যাতে বার্ষিক 5% সুদের হারে 2 বছর, 3 বছর এবং 5 বছর পরে তাদের সুদ আসলের পরিমাণ সমান হবে। তাহলে প্রথম ভাগ কত? এটা প্রীতি হয়েছে না হয়নি? করনি? না হয়নি। আচ্ছা, তাহলে দেখো 2379, এটা তো মানে আমরা বুঝলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমরা ভাবি, সেখান থেকে এটা সমান হয়। তাহলে এখানে সুদে আসলে সমান মানে সেই একই রকমের ভাববো। তাহলে প্রথমে সুদ এক্স যেটা আছে সেখান থেকে কত? তাহলে সুদ আসল প্লাস সুদ কত? এক্স ইন্টু 5/100 ইন্টু 2, তার 2 বছর সমান ওয়াই প্লাস ওয়াই ইন্টু তোমার হচ্ছে সেম 5/100 ইন্টু 3 বছর সমান কি জেড প্লাস জেড ইন্টু 5/100 ইন্টু 4 বছর, তাই তো? একই ব্যাপার, সেই দুটো দুটো করে সেম করব, যেভাবে বললাম এক্স, কারণ এটা সমান বলেছে। তাহলে এক্স আর ওয়াই, তাহলে এটা এটা সমান করলে কি হবে? তাহলে হবে এক্স প্লাস প্লাস করলাম, এটা তো সুদ আসলে বেরোয় চক্রবৃদ্ধি, সরল সুদ। সরল সুদ, এখানে চক্রবৃদ্ধির কথা বলেইনি তো। না, আমি বলছি সরল সুদে তো যে সুদটা বেরোয় ওটা তো সুদ আসলেই বেরোয় একেবারে। না, কে বলেছে চক্রবৃদ্ধিতে সুদ আসল বেরোয়? সরল সুদের তো শুধু সুদটা বেরোয়। তুমি দেখো না, তবে দেখাচ্ছি 1000 টাকার 5% সুদের হারে 2 বছরে, তাহলে 0 0 কাটলো, তাহলে কত? 5 দিয়ে 10, 100 টাকা, বুঝে গেছি। তাই তো? তাই না? সরল সুদের ক্ষেত্রে শুধু সুদটাই বেরোয়, তাহলে সুদ আসল করতে গেলে আসলটা যোগ করতে হয়।
সেই জন্য ভুল হয়ে গেছে সম্ভবত, এমনি হয়তো ভেবে করেছো সেই জন্য তোমার ভুল হয়ে গেছে। আচ্ছা তাহলে এক্স প্লাস, তাহলে এটা কত হচ্ছে 10x/100 রাখলাম, ওয়াই প্লাস 15y/100, জেড প্লাস 20z/100 প্লাস যোগ করলে 110x/100 সমান 115y/100 সমান 120z/100। দেখো আমি এইভাবে ভেঙে ভেঙে করছি, এত কিন্তু ভাঙতে হয় না, কারণ যত কুইকলি এই বেশিরভাগ ক্যালকুলেশনটা মুখে মুখে করে নিতে হবে। এই যে লিখলাম প্লাস করা যোগ করা, এগুলো দেখেই বুঝতে হবে যে কত তাড়াতাড়ি করা যাবে, যত তাড়াতাড়ি ভাববে তত সময় বাঁচাতে পারবে। তাহলে এখান থেকে সিম্পল আমরা 100 গুলো বাদ দিয়ে দিলাম, ব্যাস। তাহলে x/y সমান কত হচ্ছে 115/110, y/z সমান কত হচ্ছে 120/115। ঠিক আছে, তাহলে এবার আমাদের ওয়াইটাকে হচ্ছে সমান করতে হবে। ওয়াইটাকে সমান করলে প্রথম ভাগ বলছে, আচ্ছা প্রথম অপশনে কি ছিল, জাস্ট 828, আচ্ছা না এইভাবে করা যাবে না, করতে হবে, এটাকে না করলে এখান থেকে বোঝা যাবে না। আচ্ছা 5 দিয়ে কেটে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, 5 2 10, 5 3 15, 5 2 10, 5 2 10, 5 2 10, 5 2 10, 5 4 20, 23, 115 তো y/z 120/115, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে এখানে হচ্ছে, আচ্ছা বাবা বেশ বড় সড়ো ব্যাপার আছে, ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আমাদের 238979 তো। আচ্ছা ক্যালকুলেশন এতটা করতেই হবে, এত বড়, শর্টকাট কোনো ব্যাপার নেই। শর্টকাট কোনো ব্যাপার নেই, করলে তো এমনি হবে, সেটা অসুবিধা নেই, অনুপাত বের করে করে দিলেই হবে, কিন্তু এটাকে 5% সুদের হারে যথাক্রমে এত বছর এত বছরের প্রথম ভাগ, এটা আর কোনো উপায় নেই, শর্টকাটে কিছু করার ব্যাপার নেই। তাহলে আর কি এটাকে 24/22 দিয়ে গুণ করতে হবে, বাবা 11 দিয়ে 22, 12 দিয়ে 24, তো এত বড় গুণ করতে হবে, শর্টে করা যাবে না, একটু ভাবি তো তোমরা। 2379, 23 9 9 3, আচ্ছা 3 ভাগে করা হলো, আচ্ছা এর 2 বছরের সুদ, এর 3 বছরের সুদ, এর 4 বছরের সুদ, না তার সঙ্গে আসল আছে, শুধু যদি সুদ বলতো তাহলে আলাদা কথা ছিল, সুদ আসল বলেছে তার সঙ্গে, করতেই হবে। আচ্ছা তাহলে এটা 24, এটা 24, এটা 22, এটা 22, মানে অনুপাত করলে 23 গুণিত 24 ইস্টু 22 গুণিত 24 ইন্টু 23 গুণিত 22। আচ্ছা না এমনি করলেও হবে, একটা জিনিস করলেও হবে, লিখে রাখলাম। এবার এটা তোমার প্রথমটা তাহলে কত হচ্ছে 23 গুণিত 24 ডিভাইডেড বাই 22 গুণিত 24 গুণিত 23, তাই তো, নিচে পুরোটা তো গুণফল করলে আরো বেশি হবে, অনুপাত করলে, কারণ এদের যোগফল হবে, যোগ করলে আবার নিচে তো একটা বড় একটা গুণ আসবে, 23 গুণিত 24 প্লাস, টাকাটা এমন একটা টাকা না, ওই জন্য এটা হচ্ছে না, মানে টাকাটার সঙ্গে সুদটা দেখুন 5, আবার সংখ্যাটা কিরকম যে 5 দিয়ে তার মানে কিরকম সংখ্যাটা তুলনা। মানে এটা কোনো দিক থেকে মানে একদম যাকে বলা হয় একদম বাজে ধরনের ক্যালকুলেশন সেরকম, মানে এটাকে অন্য কোনো ভাবে, মানে অঙ্কটা এইভাবেই হবে বুঝলাম, কিন্তু এতটা ক্যালকুলেশন লেন্দি, সেটাই তো একমাত্র মানে বিচ্ছিরি টাইপের একটা ক্যালকুলেশন দিয়েছে।
একবার দেখে নি, অঙ্কটা ছোট দেখে ভাবলাম ইজিলি হয়ে যাবে। এটার অন্য কোনো উপায় নেই, খুব খারাপ ভাবে, মানে যাই হোক, এরকম লেন্দি অঙ্ক দেওয়া মানে তো হয়ে গেল গল্প। যাক, এটা 828 হবে। ওই ক্যালকুলেশন করে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করে দেখি তাহলে 828 আসবে, নাহলে বেকার সময় নষ্ট করে আর লাভ নেই, কারণ এত লেন্দি ক্যালকুলেশন করার দরকার হবে না। ঠিক আছে, দরকার হবে না এটা, কারণ এত বাজেভাবে ক্যালকুলেশন, এটার আর অন্য কোনো উপায় নেই, যাকে বলে একদম বাজে রকম ভাবে সময় নষ্ট করা। আচ্ছা, তিনেরটা, এটা ভুল হলো কেন? একজন ব্যক্তি 16,000 টাকা দিয়ে একটা টিভি কিনলো। সে কেনার সময় 4,000 টাকা দিল, 15 মাস পর বাকি টাকা দিল, যা তা বার্ষিক 12% সুদের হারে ধার্য হলো। তো অসুবিধা কি আছে? এটা ভুল আর কিছু ছিল না, এটা সহজ ছিল, এটা তো ভীষণ সহজ। মানে ঠিক হয়েছে আমার 16,000 কত একটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা দেখে নিচ্ছি। তাহলে 16,000 টাকা কিনতে গিয়েছে, এবার অপশন গুলো স্যার 12% সুদের হার, 12/100। এবার ব্যাপারটা হচ্ছে সময়টা হচ্ছে 15 মাস। 15 মাস মানে কত? 12 বছর মানে এক এক 12 মাস মানে 1 বছর, আর 15 মাস মানে ওটা 3 বছর, মানে 1 পূর্ণ 3-12, তাই তো? মানে 3 4 12, মানে মাস হবে 5-4 বছর, তাই তো? ব্যাস, তাহলে 5-4 তুমি গুণ করলে তুমি এখান থেকে ক্যালকুলেশন আমাদের বেরিয়ে যাবে, ডবল শূন্য ডবল শূন্য কেটে গেল, 4 4 16, 12 40 গুণিত 12 5 60, 2400, 2400। তাহলে এটা তোমার কত টাকা দিতে হবে? ইন্টারেস্ট বা সুদ দিতে হবে 2400 টাকা। তাহলে কিনেছো কত টাকা? 16,000 টাকা দিয়ে কিনেছো, আর তার সঙ্গে মানে তুমি সুদ দিচ্ছ 2,400 টাকা। এটা তোমাকে টোটাল পে করতে হবে 18,400। এবার তুমি দিয়ে দিয়েছো 4,000 টাকা, তাই তো? 4,000 টাকা দিয়ে দিয়েছো, তাহলে 18,400 টাকা থেকে তুমি দিয়ে দিয়েছো 4,000 টাকা, তাহলে বিয়োগ করলে হবে 004, 14,400 টাকা। এটা সহজ ছিল, এটা কি ভুল করেছে? হ্যাঁ না, কি হলো ব্যাপারটা? কি ভুল করলাম? স্যার প্রথমে তো 4,000 টাকা দিয়েছে, এটা 12,000 টাকার উপর করতে ও হবে। 16,000 সরি টাকাটা সরি কবে সরি, দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ভুল করলাম। হুম। সে তো দিয়ে দিয়েছে, তাহলে বাকি টাকাটা, হ্যাঁ, দোকানদার তোমার যে টাকা দিয়ে দিয়েছে সেটার উপরে এখানে যে কিস্তি চাপাবে। একদম একদম, এটা 12,000 টাকাটার উপর সুদটা এখন। হ্যাঁ একদম, হ্যাঁ ঠিক, এটা খেয়াল করা হয়নি। তাহলে 16,000 টাকা দাম পড়েছে, তুমি দিয়ে দিয়েছো 4,000 টাকা, ওকে? তাহলে বাকি রইলো 12,000 টাকা। এবার এই 12,000 টাকার উপর তোমার 15 মাস, মানে তোমার 12% সুদের হার, 15 মাস মানে 5-4, যেটা আমি এক্ষুনি বললাম। তাহলে কাটাকাটি আমরা এখানে করব, সিম্পল, আমাদের এখানে 0 0 0 0 4 3 12 30, তাহলে 30 গুণিত 12 12 5 60, মানে 1,800 টাকা, তাই তো? তাহলে 12,000 টাকা, আর তার সঙ্গে তোমাকে এখন দিতে হবে 12,000 টাকা প্লাস তার সঙ্গে আরো 1,800 টাকা তোমার সুদ, তাই তো? তাহলে 0 0 8 3, 13,800। এটাও কি হল না? তো 4,000 টাকাটা অ্যাড করুন, মোট কত টাকা দিতে হচ্ছে। ও আচ্ছা, দেখেছো, প্লাস তার সঙ্গে আরো 4,000 টাকা তোমাকে তো দিতে হবে টিভির জন্য, তাকে মোট কত টাকা দিতে হবে। হ্যাঁ দেখেছো, কত সুন্দর অঙ্ক, 17,800। হ্যাঁ, সত্যি ভুল হওয়ার মতোই অঙ্কটা ছিল, সুন্দর অঙ্ক, 17,800 ভুল হওয়ার মতোই অঙ্ক ছিল গো, অনেকটা ভাবার ব্যাপার ছিল, ঠিক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, চারটা করতে পেরেছো? না, এটা হয়নি। ওইটা হুম। কিছু অর্থ কি বলেছে, স্কিম এ তে 8%, 14 বছরের জন্য বিনিয়োগ করলো, 14 বছর পরে, এটাও মনে হয় লেন্দি অঙ্ক হচ্ছিল না? এটাই ওই চক্রবৃদ্ধি সুদ থেকে মূলধন বার করতে হবে। হুম, মানে ওই যে বছরের চক্রবৃদ্ধি সুদটা দিয়েছে ওইটা থেকে মূলধন বার করতে হবে, ওইটাই বেরোচ্ছে না, ওইটা একটা কি সব ভগ্নাংশে আসছে। আচ্ছা দেখি, ট্রাই এই করছি। একবার আচ্ছা, করুন। মনে করলাম স্কিম এ তে বিনিয়োগ করেছে এক্স টাকা, ভালো কথা, এক্স টাকা ধরলো, সুদের হার আমাদের 8%, মানে 8/100, সময় আমাদের 14 বছর, আমরা পেয়ে গেছি। তাহলে এটা থেকে আমরা প্রথমে
সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ বের করি। সরল সুদ কত হচ্ছে? এক্স ইন্টু 8/100 ইন্টু 14, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 112/100 এটা আমাদের সরল সুদ বেরোচ্ছে, তাই তো? হুম, এটা আমাদের সরল সুদ বেরোচ্ছে। আচ্ছা, এবার এখানে যদি বলছে, আচ্ছা এটা স্যার যদি পিছন দিক দিয়ে যায়, আমি পিছন থেকে শুরু করেছিলাম, মানে এই যে 6,678 টাকাটা বলছে চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ, তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান ওইখানে দেখুন 2 বছর আর 10% দিয়ে ওইটা বার করতে গেছিলাম, হুম, কিন্তু শেষ করতে পারে না হচ্ছে হয়নি। না। ঠিক আছে, দাঁড়াও দেখছি। পিছন দিক বলছে, দিয়ে শুরু করেছিলাম, মানে দাঁড়াও 8%। চক্রবৃদ্ধি সুদ দিয়ে মূলধনটা বার করতে চাইছিলাম। আচ্ছা, প্রথমে কিছু অর্থ স্কিম এ তে 8% বার্ষিক সুদের হারে 14 বছরের জন্য বিনিয়োগ করলো। 14 বছর পর স্কিম এ থেকে প্রাপ্ত মূলধন। আচ্ছা, তাহলে স্কিম এ থেকে সে কত টাকা পাচ্ছে? এই টাকাটা সুদ পাচ্ছে আর এক্সট্রা আসল, দুটোই তো সে পাচ্ছে। তাহলে 14 বছর পরে সে পাচ্ছে কত? এক্স প্লাস 112x/100, এটা তার কিন্তু মূলধন। 14 বছর পরের এটা কিন্তু মূলধন, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এবার সে কি করেছে? প্রাপ্ত মূলধন 14 বছর পরে প্রাপ্ত মূলধন বি স্কিমে 2 বছরের জন্য বিনিয়োগ করলো, যেখানে 12%, 10% চক্রবৃদ্ধি সুদ রয়েছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এটা এখন প্রিন্সিপাল। তাহলে সুদের সেই সূত্র যে রয়েছে, তাহলে সুদে আসলে প্রাপ্ত সুদের, আচ্ছা এখানে তাহলে সমূল চক্রবৃদ্ধির হারে করলে কত হয়? এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি প্লাস কি হয়? R/100, তাই তো? না, P × 1 + R/100 টু দি টু পাওয়ার দি টি। পাওয়ার এন হয়, হ্যাঁ। পি হ্যাঁ, ইন্টু একদম পি ইন্টু, আচ্ছা পি ইন্টু 1 + R/100, মানে এইটা R/100 হোল টু দি টু দি পাওয়ার পাওয়ার। এন, হ্যাঁ, মানে এর স্কোয়ার, তাই তো? না স্যার, পি এর স্কোয়ার নয়, শুধু 1 + R/100 এর স্কোয়ার, পিটা তো বাইরে থাকে। পিটা তো বাইরে থাকবে। আচ্ছা, ভেরি গুড, চক্রবৃদ্ধিটা বেশ ভালোই মনে আছে। গুড। তাহলে এটা সমান কত হচ্ছে? মাইনাস এর সাথে আমাদের আবার প্রিন্সিপালটা বাদ দিতে হবে, তাহলে আমরা সুদ পাবো। মানে এক্স প্লাস, এটা যোগ করে দিই, একদম যোগ করে এক্স প্লাস এর, এই যে এটা যোগ করে দিলে কি দাঁড়াচ্ছে? এটা 100 যোগ করে দিলে 212x/100 ইন্টু তোমার হচ্ছে 110/100 এর হোল স্কোয়ার মাইনাস 212x/100, এটা সমান আমাদের কত টাকা? 6,678 টাকা, তাই তো? এই যে বিয়োগ কেন করলেন? ওই আমরা যেটা পেলাম তো সমূল চক্রবৃদ্ধি পেলাম, আমরা যেটা পাই। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি, দাঁড়াও। চক্রবৃদ্ধিতে তো বললেন শুধু সুদ বেরোয়। যদি শুধু সুদ বেরোয় তাহলে তো ডিরেক্ট বেরিয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি, যে আমরা যে সূত্রটা হয় চক্রবৃদ্ধির সূত্রটাকে পি ইন্টু 1 + R/100 হোল টু দি পাওয়ার এন, এটা কি হয়? চক্রবৃদ্ধির সুদ আসল হয়, তাই না? এটা যেটা বেরোয় এটা সুদ আসল হয় তো চক্রবৃদ্ধিতে। আরে পি ইন্টু 1 + R/100 এসআই তে এটা তো সুদ বেরোয়, এইটা তো সুদ। 112/100 এটা তো সুদ, কিন্তু এই যে সূত্র দিয়ে আমরা যেটা লিখলাম এটা তো সুদ প্লাস আসল, তাই না? মনে পড়ছে এবার, না মনে পড়েনি এখন? হুম। তাহলে হ্যাঁ, মানে সরল সুদে সুদটা বেরোয়। হ্যাঁ, চক্রবৃদ্ধিতে সুদ গেলে সুদ আসল বেরোয়, তাই না? চক্রবৃদ্ধি, আবার শুধু হ্যাঁ, চক্রবৃদ্ধিতে করলে সুদ আসল বেরোয়, তাই তো? তাহলে এখান থেকে আমাদের হচ্ছে পিটা, মানে এটা বের করতে হবে। ঠিক আছে, খুব একটা অসুবিধা নয়, খুব একটা অসুবিধা নয়, এটা ক্যালকুলেশন খুব একটা বড় ব্যাপার হবে না। তাহলে 212x/100 এটা কমন নিয়ে নিলাম। এবার 110 স্কোয়ার মানে কেটে দিলাম, তাহলে 121/11 11 121 -1 মানে 100, এটা হয়ে গেল সমান 6678, এটা সহজে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 212x/100 সমান 6678। এবার এটা উল্টো করে গুণ করবো, 100/21, তাই তো? ব্যাস, এবার আমরা কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে, খুব একটা বেশি ব্যাপার নেই এখানে। তাহলে এখানের এই 100টা যদি যায়, এই 100টা যদি যাই বাদ দিই, তাহলে এদিকে একটা 100 গুণ হবে, আর এটা যদি যাই তাহলে এদিকে 212 হয়ে ভাগ হবে, তাই তো? ব্যাস, সেখানে তাহলে এক্স পেয়ে যাবো। তাহলে এটা থেকে আমরা ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা,
এবার হচ্ছে কাটবে কিসে, 6 6 7 8, আচ্ছা 3 6 6 3 3 7 21 পুরো কেটে যাবে। আচ্ছা 3 7 21 রাখি, 3 2 6, 3 2 6, 3 2 6, 3 6 18। আচ্ছা এবার হচ্ছে 7 7 3 21, 7 1 7, 7 আসছে 56। আচ্ছা ভালো কথা। আর 318 রয়েছে, 212 কাটা মানে হচ্ছে তোমার 2 1 2 0, 2 6 12, 2 1 2, 2 5 10, 2 9 18। আচ্ছা 15900 বাই 106। আচ্ছা এটা আর কি কি করে যাবে, উত্তর কি পুরো ভালো আছে? 15,000, তাহলে 15তে চলে যাবে। 15,000 অ্যান্সার আছে। ছ হাজার 678 গুণিত এটা বাই কোথায় কি ভুল হলো? আচ্ছা 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 আচ্ছা, এটা তো 11 ঠিক আছে। হুম, এটা -1 ছিল তো, এটা মাইনাস তো 1, তাই না? কমন নিয়েছিলাম, এটা -1 ছিল, এই জন্য এতটা কমে গেছে। এই জন্য এতটা কমে গেছে, আর বেশি যাচ্ছিল, কারণ এটা ওটা কমন নিয়ে নিলে এটা তো -1 থাকবে না। ক্যালকুলেশনটা গন্ডগোল হয়ে গেছিল। ঠিক আছে, হ্যাঁ এটা -1, তাহলে -1 যদি করি তাহলে ওটা তোমার 11 11 121 বাই 100 -1, তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাকি কি আছে? হুম, আর কিছু না, ঠিক আছে। তাহলে 212x/100 সমান 6678 গুণিত 100 বাই, যোগ করলাম 121 থেকে 100 বাদ দিলে শুধু 21। তাও তো সেম ব্যাপার হচ্ছে, তাহলে 21 দিয়ে কাটলাম অবশ্য। এটাই ক্যালকুলেশন, আর তো কোনো অন্য এক্সট্রা কোনো ব্যাপার নেই তো। সুদ আসল প্রাপ্ত, এটা সুদের পরিমাণই বলছে, তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিতে হবে, আসলটা বাদ দিয়েছি, ওটা আমাদের মূলধন এক্স প্লাস 212/100। ঠিক আছে, আরো তো কিছু অসুবিধা তো কিছু নেই, ক্যালকুলেশনে বড্ড ভেজাল আসছে। আচ্ছা এটা দাঁড়াও দেখবো, আমি আর করে দাঁড়াও, আমি দেখে আমি ক্যালকুলেশন করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? চারেরটা আমি ক্যালকুলেশন করে পাঠিয়ে দেবো, কারণ এটা ছোট গন্ডগোল হচ্ছে। আচ্ছা এটা তো সহজ ছিল, 5-এরটার করার দরকার নেই নিশ্চয়ই, পারবে। 10 বছরে দ্বিগুণ হয় তাহলে সুদের হার, না করে দেবো এটা? আচ্ছা বলে দিচ্ছি, দ্বিগুণ হয় মানে কি, x টাকা যদি সুদ হয়, x টাকা যদি আসলে x টাকা নিশ্চয়ই সুদ, তাহলে নিশ্চয়ই 10 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে x টাকার 10 বছরে সুদের হার কত, মনে করি r/100, সেটা সমান কত, x, প্লাস এখান থেকে আমাদের x x কেটে যাবে, কারণ দুদিকে x সমান আছে, x x কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে r সমান কত, 10, তাহলে r মানে 10%, একদম সব থেকে সহজ অঙ্ক। কিছু সহজ ছিল আর কিছু ক্যালকুলেশন করার জন্য দেওয়া ছিল। আচ্ছা 1500 টাকা 3 বছরের জন্য দুটি ভিন্ন উৎস থেকে প্রাপ্ত সরল সুদের পার্থক্য এত হলে তাহলে সুদের হারের পার্থক্য কত? ধরে নিলাম একটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, তাহলে 1500 টাকা থেকে প্রথমে, তাহলে 1500 ইন্টু প্রত্যেকে 3 বছর, ঠিক আছে? তাহলে এখান থেকে R1/100 মাইনাস R2/100 একসাথে পুরো বিয়োগ করে দিলাম, হচ্ছে 13.50 টাকা। প্রথমটা থেকে 1500 ইন্টু 3
ইন্টু R1/100 হবে, আর তারপরে 1500 ইন্টু 3 R2/100, ব্যাস একসাথেই করে দিলাম। তাহলে এখান থেকে করে দিলে কি হবে, এটা হয়েছে। 1500 ইন্টু 3 ইন্টু R1 মাইনাস R2/100 সমান 1350/100। এখান থেকে আমি শূন্য শূন্য বাদ দিলাম, শূন্য শূন্য বাদ দিলাম, তাহলে R1 মাইনাস R2 সমান কত, এখানে শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 135/10 গুণিত, এটা ভাগ হয়ে যাবে, মানে 1/15×3=45, তাই তো। তাহলে 45 মানে 15 দিয়ে কাটবে, 15×3=45, 15 9 145, 45 3-এই হয়ে যাবে 3, তাহলে 3/10 মানে 0.3%। ঠিক আছে, এটা একদম সহজ ছিল, কোনো অসুবিধা নেই, 0.3% ইজিলি এটা হয়ে যাবে, এটা সহজ ছিল। আচ্ছা, কোনো আসল 15 বছর 6 মাসে 3 গুণ হয়, কত বছরে দ্বিগুণ হবে? তাহলে 3 গুণ হওয়া মানে কত, এক্স আসল আর 2x হচ্ছে তার সুদ, তাহলে না 3 গুণ হবে, কারণ আসল তো আর বাড়বে এইটা না। স্যার ভুল হচ্ছে আমার। আমি না এটা 3x ধরছি, x ধরছি। হ্যাঁ, এইবার বোঝা গেছে তো। তাহলে এক্সটা আসল, 3 গুণ হচ্ছে মানে কত, আর এটা তো সুদ, তাহলেই তো 3 গুণ হচ্ছে নাকি। তুমি 1000 টাকা রেখেছো, যখন 3000 টাকা পাবে, তাহলে আসলটাও তো ফিরে পাবে নাকি, না সেটা নিয়ে নেবে কেউ। এবার ঠিক আছে, বোঝা গেল, এবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, মানে যেটা বলবে সেটা থেকে 1 কম কম করে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইখানেই সহজ জায়গায় আটকে গেছিল। আচ্ছা, তাহলে এক্স টাকার 15 বছর 6 মাস মানে 15 পূর্ণ 6 মাস মানে হাফ, 15.5 বছর মানে 31/2 বছর, তাহলে হ্যাঁ, 31/2 বছর। আর হচ্ছে সুদের হার আমরা জানি না, R/100 সমান কি 2x, কারণ 3 গুণ হয়েছে। এখান থেকে আমি x কেটে দিলাম, এখানে r আনি, এখান থেকে পেয়ে যাব। তাহলে এখান থেকে r ইজিক্যাল টু তোমার হচ্ছে 2 গুণিত 100/31, মানে ধরো 400/31 তোমার সুদের হার। ঠিক আছে, ব্যাস, তাহলে দ্বিগুণ হবে বলছে মানে কত, দ্বিগুণ হবে মানে তোমার, x হ্যাঁ, এক্স এক্স হয়ে যাবে। এবার হচ্ছে এক্স আসল হবে, এক্স সুদ হবে, তাহলে না দ্বিগুণ হচ্ছে। তাহলে এখানে জানতে চাইছে কত বছরে এটা দ্বিগুণ হবে, তাহলে এক্স টাকার মনে করি টি বছরে, সুদের হার আমরা অলরেডি জেনে গিয়েছি 400/31 সমান, আবার এক্স 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 কেটে গেল, তাহলে টি সমান কত হবে, আর ইন্টু 100 তো এখানে থাকবে, তাহলে 100 কেটে দিলাম, শূন্য শূন্য, তাহলে টি সমান 31/4, মানে তোমার 4 8 4 9 4 8 4 7 28, 7, 28 আর 3। মানে 7 বছর, কোথায় গেল, হ্যাঁ 7 বছর 9 মাস, 7 পূর্ণ 3-4, 3-4 মানে 9 মাস। ঠিক আছে, একদম সিম্পল, এটা সহজ ছিল, ওইটা ভুল হয়ে যাচ্ছিল তাই তো। হ্যাঁ, ওই জন্যই ভুল হয়েছে। নাহলে ঠিকই হতো। আমার ওইগুলো 9 মাস হয়ে গেছে। আমি তো 3p 4 গুণ হিসেবে ধরেছি তো হ্যাঁ, তাহলে। আচ্ছা, আটেরটা, আটেরটা কি বলেছে, এ 2500 টাকা বি কে এবং কিছু টাকা সি কে, এটা হয়েছে স্যার, এটা হয়েছে না হয়নি? হয়েছে। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। আচ্ছা, বলছে এ 2500 টাকা, ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, ঠিক আছে। আচ্ছা, এ 2500 টাকা বি কে এবং কিছু টাকা সি কে বার্ষিক 7% সরল সুদের হারে ধার দিল। যদি 4 বছর পরে এ বি এবং সি থেকে মোট 1200 1100 200 টাকা সুদ পায়, তাহলে সি কে কত টাকা ধার দিয়েছিল। ভালো কথা, খুব সুন্দর। তাহলে আমাদের সি কে কত টাকা ধার দিয়েছিল, তাহলে মনে করি সি কে এক্স টাকা ধার দিয়েছিল, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 2500 টাকা, প্রথম কথা, কত সুদের হার, 7% সুদের হারে দিয়েছে, কত বছরের জন্য, 4 বছরের জন্য দিয়েছে। তাহলে এই টাকাটা কে দিচ্ছে সুদ, এক্স এ, এই টাকাটা সুদ দিচ্ছে। বি কত টাকা, বি, তাহলে আবার এক্স টাকা সি, তাহলে 4 বছর পর এ বি আর সি এর থেকে মোট 1120 টাকা সুদ আমরা পাই। তাহলে বি, সি কত টাকা দিচ্ছে, এটা হচ্ছে আমরা এ থেকে পাচ্ছি, সি দিচ্ছে এক্স ইন্টু 7 ইন্টু, মানে 7/100 ইন্টু 4, এটা পাচ্ছি সি এর কাছ থেকে। এবার 2000 এ এত টাকা বি কে আর কিছু টাকা সি কে ধার দিল, ভালো কথা, তাহলে এ ধার দিয়েছে, তাহলে 4 বছর সমান পরে, ওই 11। হ্যাঁ, কারণ এখানে এর কত টাকা, এ তো ধার দিয়েছে, তাহলে এ কি কোনো সুদ দেবে, নিশ্চয়ই, নাহলে সুদটা কে দেবে, বি আর সি মিলে দেবে,
না অন্য কেউ দেবে? ভালো করে বোঝো, যে সুদ দেয় সে কি ইন্টারেস্ট পে করে? করে না। না। তাহলে এই দুটো মিলেই কত হচ্ছে? 1120 টাকা। ব্যাস, এখান থেকে এক্স বের করতে কতটুকু সময় লাগবে? 0 0 4 25, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 25 4 100 মানে 700, প্লাস তোমার হচ্ছে 7x/25 সমান 1120। তাহলে 7x/25 700 বিয়োগ করে দিলে তাহলে কত হচ্ছে? 20। 7 4 11 420। তাহলে x সমান হচ্ছে, এবার 7 7 6 42 60। x সমান 25 গুণিত 60। 25 5 125, 25 6 150, 1500 টাকা। তাই তো? সহজ ছিল না কঠিন ছিল? সহজই ছিল, ভাবনাটা ব্যাপার ছিল। ঠিক আছে, আচ্ছা 8এরটা। 9এরটা, 9 কি বলেছে? 9 বলেছে এ 1500 টাকা 5000 টাকা বি কে 2 বছরের জন্য এবং 3000 টাকা সি কে 4 বছরের জন্য একই সরল সুদের হারে ঋণ দিল এবং উভয়ের কাছ থেকে মোট 2200 টাকা পেল। বার্ষিক সুদের হার কত? এখানে স্যার এই শুধু 8টা ধরে নিতে হবে। একদম একই রকম অঙ্ক, আমি একটা দুটো সেম টাইপের অঙ্ক ছিল। তাহলে এ 5000 টাকা বি কে 2 বছরের জন্য দিল, তাহলে অবশ্যই বি ইন্টারেস্ট পে করবে 5000 টাকার উপর 2 বছর। সুদের হার আমরা জানি না, r/100 ধরলাম। আর এ 3000 টাকা দিল, 3000 টাকা 4 বছরের জন্য দিল r% সুদের হার। তাহলে উভয়ের কাছ থেকে সুদ হিসাবে মোট 2200 টাকা পেল। ব্যাস একই গল্প। তাহলে এখান থেকে আমরা কমন নিয়ে নেবো, 8টা কমন নিয়ে নেবো, 0 0 0 0 0 0, ব্যাস। আর কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে 100 প্লাস এটা হয়ে যাবে 120 সমান 2200, ব্যাস। আর সমান বোঝাই যাচ্ছে 2200 বাই 220, 0 0 কেটে গেল, 22 10 10%। খুবই সোজা অঙ্ক। আচ্ছা 10এরটা কি বলেছে? এক ব্যক্তি 5% সরল সুদে 200 টাকা ঋণ নিল, সে 1 বছর শেষে 100 টাকা ফিরিয়ে দিল। 2 বছর শেষে বাকি ঋণ পরিশোধ করতে কত টাকা দিতে হবে? স্যার আমার একবার 115 বেরোলো, দিয়ে কি মনে হলো, দিয়ে আবার 105 বেরোলো, 115 উত্তর দিই। মানে অঙ্কটা এত সহজ, মানে এত ছোট আর এত সহজ দেখতে, তাই না? দেখে মনে হচ্ছে ও ইজিলি হয়ে যাবে, তাই না? কিন্তু অঙ্কটা খুব সহজ, ছোট অঙ্কই, কিন্তু দেখে মনে হচ্ছে যে মানে করতে গিয়ে মানে মাথা হিমশিম খেয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা দেখো, এক ব্যক্তি 5% সরল সুদে 200 টাকা ঋণ নিল, 1 বছরের শেষে সে 100 টাকা ফিরিয়ে দিল। ঠিক আছে, এখানে ব্যাপারটা শুধু তার ক্যালকুলেশনটা বাবা আমাদের হিসাব করতে হবে, সে কত টাকার উপরে ইন্টারেস্ট পে করছে সেই হিসাবটা করলেই হবে। খুব সহজ। দেখো তাহলে দেখো, প্রথমে সে 200 টাকা ঋণ দিল। ঠিক আছে, প্রথমে সে 100 টাকা ফিরিয়ে দিল, তাহলে সে দেখো কত টাকা পেমেন্ট করছে। দেখো খেয়াল করো, সে প্রথমে দিচ্ছে কত টাকা, দিল কত টাকা? 100 টাকা ফিরিয়ে দিল। ঠিক আছে, এবার হিসাব করো। খাতার পর স্যার বলো। 1 বছর হ্যাঁ, আমি আমি হিসাব করছি, সে কত টাকা দিচ্ছে, কত টাকা দিচ্ছে। প্রথমে সে 100 টাকা দিয়ে দিচ্ছে, 100 টাকা আমি দিয়ে দিলাম। এবার আমি হিসাব করি তার ইন্টারেস্ট পেমেন্ট। তাহলে ইন্টারেস্টের মধ্যে সে যে 200 টাকা ঋণ নিয়েছিল 5 বছর, কিন্তু 5% সুদের হারে, মানে 5/100, কিন্তু সেটা কত বছরের জন্য? 2 বছরের জন্য। কিন্তু 2 বছর কি সে 200 টাকা নিল? সে নিল 1 বছরের জন্য, কারণ 1 বছর। তাহলে সেই জন্য তার ইন্টারেস্ট হলো 1 বছরের। এবার কিন্তু তারপরে সে কি এখানেই শেষ না, পরের 100 যে টাকা সেটা তো তার তখনও ধার ছিল, সেই 100 টাকা তো সে আবার 5% সুদের হারে বাকি 1 বছরের জন্য ইন্টারেস্ট দেবে। বোঝা গেল না গেল না? হ্যাঁ। ব্যাস, কত টাকা হিসাব করে? 0 0 0 0 0 0 0 0, তাহলে 100 প্লাস 10 প্লাস 5 মানে 115 টাকা। খুব কঠিন ছিল না, খুব সহজ ছিল?